আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সত্যি সত্যি কিছুই হবে না। কেন হবে না? কারণ আমরা উপযুক্ত জায়গায় হাত না দিয়ে অনুপযুক্ত জায়গা নিয়ে ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করি। পাচার করা অর্থ পাচার করা অর্থ ফেরোনো কি এতটা সহজ? পাচার করা অর্থ গ্লোবাল বিষয়। এটা বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র থেকেও অর্থ পাচার হয়। এটা কেউই কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে আমরা করতে পারি কি? আমরা করতে পারি, যখন যেমন দেখেন যে বাংলাদেশ থেকে চলে গিয়েছে তার অর্থ কি আপনি ফেরত নিয়ে আসতে পারবেন? তাই যদি হতো তাহলে শেখ হাসিনার আমলে অনেকের অর্থ ফেরত নিয়ে আসা যেত, অনেককে ফেরত নিয়ে আসা যেত। আপনারা কি বলতে পারবেন যে শেখ হাসিনার আমলের সময় যারা বিদেশ চলে গিয়েছিল, শেখ হাসিনা তাদের কাউকে ফেরত নিয়ে আসতে পেরেছে কিনা? এই যে মেজর ডালিম, কর্নেল রশিদ সহ বেশি দূরে যাইতে মানে আরাব খানরে ফেরত নিয়ে আসতে পেরেছে? সে তো কোনো পলিটিক্যাল ফিগার নয়। আরাব খানকে কি ফেরত নিয়ে আসতে পেরেছে? আরাব খানের অর্থবিত্ত কি ফেরত নিয়ে আসতে পেরেছে? আমাদের তারেক রহমানকে ফেরত নিয়ে আসার জন্য 3 বার চেষ্টা করেছে শেখ হাসিনা, সে কি পেরেছে? পারি নাই। আর আমাদের সবচেয়ে যে বড় প্রবলেম, বাংলাদেশিদের সবচেয়ে যে বড় সমস্যা, সেটা হলো যার গলা টিপার দরকার সেই উপযুক্ত সময় আমরা গলা টিপে ধরি না। এখন আমরা আওয়ামী লীগ নিয়ে যত নিউজ করি, যত কথা বলি, যত কিছু বলি, এর শতকরা 10 ভাগও যদি আমরা আওয়ামী লীগের আমলে বলতাম বা বলতে পারতাম বা চেষ্টা করতাম, তাহলে আমাদের কি হতো? এত বড় অর্থ পাচার বলেন, যাই বলেন না কেন, এত কিছু হইতো না। এখন যেগুলো মানুষ প্রচার করছে সেটা যদি সত্য হয় তাহলে এগুলো ঘটনা ঘটতো না। এখন বর্তমান সময়ে এসে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু, যে প্রথম এবং প্রধান দায়িত্ব কী ছিল বলেন তো? যারা ক্ষমতায় আছে এদের সমালোচনা করা, এদের দোষ ত্রুটি আইডেন্টিফাই করা, এদের চাঁদাবাজি, এদের নেতৃত্ব, এদের মানে পাচার, এদের পাসপোর্ট, এদের ভিসা, এদেরকে কিভাবে হ্যান্ডেল করা যায়, ম্যানেজ করা যায়, এদেরকে যাতে দুর্নীতিগ্রস্ত না হতে দেওয়া যায় সেটা করা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কি বলেন তো? সত্যটা কি? সত্যটা হলো ওই যে মতিউর রহমানের কথা, যে এখন যারা আছে এরা কি ভুল করে না, কিন্তু আমরা কেন ছাপাতে পারতেছি না। মতিউর রহমান সাহেব উনি একবার বলেছিলেন, একদিন বললেন যে একসময় চাকরি চলে যেত, আমি জেলও খাটছি, কোর্টেও গিয়েছি, তাই বলে তো সত্য প্রচার থেকে পিছপা হয়নি। আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমান মান্না ভাই, সম্পাদক, তিনি নিজেকে খুব দুঃসাহসিক বলেন। তিনি মায়েরও খেয়েছেন, এর আগে তিনি বিদেশ ছিলেন, এখন আবার ফিরে এসেছেন। আর আমার কথা হলো, আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, উনি নির্যাতিত হয়েছেন, উনি মায়ের খেয়েছেন, উনি সাহসিক, সব কিছু মেনে নিলাম। এখন উনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাটা কি করতে পারতেছেন বলে আমার মনে হয় না। উনি যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছে বর্তমান সময়ে দুর্নীতির উপর বেশি ফোকাস করতেন। এখন আমার কথা হলো, আমরা সবসময় কি করি, ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, আর ঘটনা ঘটে কাজকাম সেরে যাওয়ার পরে পুলিশ আসে। তা আমাদের বাস্তব জীবনেও ঠিক রুচিবোধটা ওই জায়গায় আছে। আমাদের যাকে শায়েস্তা করা দরকার, যে বিষয়ে হাত দেওয়ার দরকার, যাকে কন্ট্রোল করা দরকার, আমরা তাকে কখনো কন্ট্রোল করি না। আমরা আগে কী করি, ও ছোটো মানুষ, ওকে ছেড়ে দাও, ও ভুল করেছে, ওকে ছেড়ে দাও, ওকে মাফ করো, করতে করতে যখন ও মানে ভরতে একদম পুরো হাঁড়ি ভরে ফেলে,
ও বিদেশে টাকা পাচার করে, ও সব কিছু সানডে মানডে ক্লোজ করে ফেলে, ওর আর কোনো কিছু দরকার নেই এদেশের, ওর দেওয়ার আর কিছু নেই, ও যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে সাইজ মতো করে ফেলে। এই জন্য তো বিদেশে বেগম পড়া হয়। বেগম পড়া কেন হয়? আপনি সংস্কার করে কি করবেন? কোন জায়গায় সংস্কার করবেন? আপনি একটা গ্রুপকে সংস্কার করে ভালো করবেন, তা আর একটা গ্রুপ তো আপনার এই সংস্কারের মধ্যেই তৈরি হচ্ছে, সেটার অ্যাভেলেবল প্রমাণ আছে। কেন ডেইলি বাংলাদেশ রাফির এগেনস্টে একটা সংবাদ ছাপায় আবার সেটাকে সরিয়ে নিতে হয়? কেন এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পারে না? ও জানে না এই পরিবেশ পরিস্থিতি তো রাফির এগেনস্টে একটা কথা লেখার আগে ও ভাবেনি? ও কি মতিভ্রম হয়েছে, না ওই পত্রিকার মতিভ্রম হয়েছে, না ওই পত্রিকা অন্য কোনো কিছু হয়েছে? বলেন, আমার এই প্রশ্ন বলেন। এক বড় ভাই কেন এক ছাত্র সমন্বয়কে 1.5 কোটি টাকার গাড়ি দিবে বলেন? এখন ওই যে 1.5 কোটি টাকার গাড়ি দিয়েছে, ওর দুদকে যে ওর সব কিছু ইনভেস্টিগেশন করে দেখেন, কারণ ওর 1.5 কোটি টাকার গাড়ি দিয়েছে ও কত হাজার কোটি টাকার মালিক। এদেরকে ধরেন, যে বিদেশ চলে গিয়েছে ওরে আপনি কিছু করতে পারবেন না। ওরে যদি করতে পারতেন, ওরে যদি সিস্টেমে থাকতো, তাহলে আপনি অনেক কিছু করতে পারতেন। আপনারা পারবেন না। এর আগে ফখরুদ্দিন মঈনুদ্দিনও চেষ্টা করেছেন 2007-08-এ, ওনারা চেষ্টা করেছেন 2-2.5 বছর যে ক্ষমতায় ছিলেন, ওনার মতো শাসন ব্যবস্থা, ওনার মতন কড়া, ওনার মতন পাওয়ার আপনারা কিছুই দেখাতে পারেন না, আর পারবেও না, কারণ বাসর ঘরে আপনি বিড়াল মারতে পারেন নাই। এখন আমি সকলকে পরামর্শ দিব, রে ভাই, দেশে এখন যারা আছে, যারা ক্ষমতায় আছে, তাদেরকে আর দুর্নীতিগ্রস্ত হতে দিয়েন না, তাদেরকে নিয়ে বেশি বেশি সমালোচনা করেন। অনেকে আমার বলে যে 16 বছর কোথায়? 16 বছরে ভাই আপনারাই তো বলেন 16 বছর স্বাধীনতা ছিল না, তাই আমি 16 বছর বাইরে ছিলাম। 16 বছর আমি মনে করেন কথা বলি নাই। তা আপনি এখন বাক স্বাধীনতা দিয়েছেন, আপনি বলেছেন আপনার ত্রুটি ধরাই দিতে, তা আমরা তো ত্রুটি ধরিয়ে দেবই। আমরা সবসময় কী করে লোকেরটা দেখি, নিজেরটা দেখি না। সিইসি বলছে যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারবে কিনা, কিন্তু সময় হলে দেখা যাবে। ওদিকে রাশেদ খান বলতেছে এখনও বিচার হয়নি, আওয়ামী লীগের দোসররা জামিন পেয়ে যাচ্ছে। তো এখন ঘটনা ভাই রাশেদ ভাই, কিছুদিন আগে তোমার ফারুকরে যে মারলো, তা ফারুকরে মারার সময় ফারুকরে যারা ইন্ধন দিয়েছে, মারার জন্য যারা ইন্ধন দিয়েছে, ওরা যারা জামিন দিয়ে বের করে নিয়ে আসলো, দুধ দিয়ে গোসল করে ফুলের মালা দিলে, আপনি কি কলা ছিঁড়লেন? এখন আপনি দেশে থাকা লোকদেরকে কোনো কলা ছিঁড়তে পারলেন না, সে কোনো দল না, তার কোনো পাওয়ার নেই, তাহলে কোন পাওয়ারে কোন শক্তিতে সে বেরিয়ে আসলো? তার দোসররা কি? তার দোসররাও তো অপরাধী। তাহলে তো আপনি ওরা যারা মারছে, ফারুক ভাইরা যারা মারছে, ও 14 গোষ্ঠীর নামে মামলা করেন আপনি? ওরা ইন্ধন দিছে কারা, ওখানে অনুষ্ঠান আয়োজন করেছে কারা, এ সবাইরে আপনি কি করেন? মামলা করেন। 2 জন ধরছেন কেন? আর যখন মারছে তখন তো আমি 15-20 জনের দেখছি। 2 জনের নামে মামলা হয়েছে কেন? স্টেজ, তারপরে আপনারা সার্জিসের নাম করেছেন, মামলা করেন না কেন? তারপরে এদেরকে আবার ধরার পরে 2 দিন 24 ঘন্টা না কয়েক ঘন্টার মধ্যে আবার জামিন পেয়ে এসে ফুলের মালা গলায় দিয়ে কেন? কী কারণে? সে কি ভালো মানুষ? বললেই হবে না। কথা হলো আগে নিজের দিকে তাকান, আয়নার সামনে যে আগে নিজেদেরকে দেখেন। যে চলে গিয়েছে তার নামে সমালোচনা করা সহজ, তার নামে সমালোচনা করলে সে ফিরে আসতে পারবে না। এখন সে মাঠে নেই, লাভ নেই। যে আছে, যে অপকর্মগুলো হচ্ছে, সেগুলো আপনি একটু খতিয়ে দেখেন। আর একটু আপনার খবর দিন, সমন্বয়করা তাদের কমিটি নিয়ে এত মারামারি করতেছে কেন বলেন তো? যদি এখানে কোনো অর্থনৈতিক লেনদেন না হয়, এখানে যদি সোর্স অফ ইনকামের কোনো উৎস না থাকে, তাহলে এই কমিটি নিয়ে এই ছাত্ররা কেন মারামারি করতেছে? এইটুকু শুধু ঘেঁটি দেখেন তো। আমরা কখন ধরবো? এরা যখন দুর্নীতি করি ফুলে ভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে চলে যাবে, পাচার করবে, তখন ধরবো? আমি বললাম আমি দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করলাম, ঠিক আছে। তা আবার আপনি কল্যাণে নিজেকে উৎসর্গ করে আপনি আবার ফিডব্যাক চাইলেন, তাহলে আপনি কি উৎসর্গ করলেন? আপনি যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধ অংশগ্রহণ করে আপনি নেতা হয়ে গেলেন, কীভাবে নেতা হলেন? তাহলে আপনি দেশের জন্য বিনা স্বার্থে কী কাজ করলেন? আপনি তো ঠিকই আমার স্বার্থ লুটিপুটি নিচ্ছেন।
খেয়ে নিচ্ছেন, আপনি সম্মান পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি দেশের জন্য কি বিনা স্বার্থে করলেন? এসব কথা না বলে যারা দেশে আছে, যারা দেশের এখন বর্তমান সময়ে এই খারাপ পরিস্থিতিতে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি এগুলো করছে, দেশের ক্ষতি করছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা হুমকির মুখে ফেলছে, সংবিধানকে হুমকির মধ্যে ফেলছে, মুক্তিযোদ্ধাকে নিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লাগেন, ভালো হবে। এমনিতে মনে করেন যে গেছে, ও আবার যখন ফিরে আসবে ও শক্তি সামর্থ্য নিয়েই ফিরে আসবে, আপনার সমালোচনায় ওর কিছু চুলও ছিঁড়বে না। কিন্তু কথা হলো, আপনার এই ভেতরে যারা আছে, এখন যারা আছে, তাদেরকে আবার ফুলে ভেবে ওই আওয়ামী লীগের মতন আর একটা গ্রুপ তৈরি করিয়েন না, হইতে করতে দিয়েন না। সরকারকে আমি এটা অনুরোধ করব, আইনের বিষয়গুলো দেখেন কীরকম নাজুক হয়ে গেছে, কারণ আইন ব্যবস্থা খুব খারাপ। বিচার বিভাগটা দেখেন, আপনি এই বিচার বিভাগ নিয়ে আপনি বিশ্বের সামনে আপনি কখনো দাঁড়াতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম এটা। এই যে বিচার ব্যবস্থা এখন আপনাদের সিস্টেমে আছে, যে কোর্টে গেলে বিভিন্ন লোককে মারধর আবাল তাবাল চলতেছে, এই বিচার ব্যবস্থা আপনি আন্তর্জাতিক মানের বলে কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না। বিষয়টা মাথায় রাখিয়েন। আপনি বিচার বলেন, শাসন বলে, প্রশাসন বলেন, যে মানুষ তো এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এখন আবার ভ্যাট বেড়ে যাচ্ছে, আমরা বাঁচবো কী করে? একটু সাধারণ জনগণের কথা ভাবেন। এক চোর খেয়ে দিয়ে আর এক ডাকাত নিয়ে এসে তাকে বড় করি, আবার আর এক ডাকাত নিয়ে আসেন, এই পলিসি বাদ দেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।